রাজনৈতিক দলটি আত্মপ্রকাশের কথা ছিল এবং যে দলের সাথে জড়িয়ে রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ, মোটামুটি এটুকু আমরা বলতে পারি, সেই দলটি আত্মপ্রকাশের আগেই ভাঙনের মুখে। চরম বিরোধে দেখা দিয়েছে দলের অভ্যন্তরীণ পর্যায়ে একটি পদকে কেন্দ্র করে। এ বিষয়ে আমি নিজেও কথা বলেছি একদিন আগে আপনাদের সামনে, এবং সেটি পরবর্তীতে তুমুল আকার ধারণ করেছে যতটুকু জানিয়েছিলাম। এমনও আশঙ্কা দেখা দিয়েছে, এমন অনেকে বলছেন যে পাল্টাপাল্টি দল ঘোষণা হতে পারে। আবার পাল্টাপাল্টি দল যাতে ঘোষণা না হতে পারে তার জন্য সরকারের উপদেষ্টা পদ কারো কারোর জন্য খুলে যেতে পারে। আবার যাকে মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করেন আমাদের প্রধান উপদেষ্টা, সেই মাহফুজ আলমও এই দলকে কেন্দ্র করে রয়েছেন চ্যালেঞ্জের মুখে। বিষয়টি হচ্ছে যে 188 সদস্যের যে জাতীয় নাগরিক কমিটি, যেটি নতুন দল হিসেবে সারা দেশে কাজ করছে, সেই কমিটির বৈঠক ডাকা হয়েছিল রবিবার তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এবং একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। যাই হোক, এখন এই জাতীয় নাগরিক কমিটি যে 188 সদস্য ছিলেন বা আছেন, তাদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন 110 জন, অর্থাৎ একটি অংশ বয়কট করেছে এবং তারা আগামী 22শে ফেব্রুয়ারি, 24শে ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করার কথা, 22শে ফেব্রুয়ারি তারা কেন্দ্রীয় শহীদ মিনারে একটি পাল্টা কর্মসূচি দিয়েছে এবং সেই কর্মসূচির সফল বা ব্যর্থতার উপর নির্ভর করছে যে নতুন কোনো বিকল্প রাজনৈতিক দল তারা ঘোষণা করবে কিনা। এখন বিষয় হচ্ছে যে এটিতে তেমন কোনো সমস্যা ছিল না। এটিতে কে থাকবে তা পুরোপুরি মোটামুটি ঐকমত্যের ভিত্তিতে নির্ধারণ হয়ে গেছে। সরকারি তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি থাকবেন আহ্বায়ক, কিন্তু বিপত্তিটা বেঁধেছে সদস্য সচিব পদ নিয়ে। সেখানে 4 জন এই পদের দাবিদার। একজন হচ্ছেন বর্তমান সদস্য সচিব জাতীয় নাগরিক কমিটি আক্তার হোসেন, আরেকজন হচ্ছেন শিবিরের সাবেক সভাপতি, যিনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের নেপথ্য থেকে তুমুল ভূমিকা পালন করেছেন, আলী আহসান জুনায়েদ। আর একজন হচ্ছে জাতীয় নাগরিক কমিটির বর্তমান সদস্য সচিব, বর্তমান আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, আর আরেক সমন্বয়ক সার্জিস আলম। এখন মোটামুটি তুমুল যে প্রতিদ্বন্দ্বিতা তা শুরু হয়েছে। আক্তার হোসেন, যিনি ছাত্র শক্তির নামে তার একটি প্ল্যাটফর্ম ছিল, সেই ছাত্র শক্তির নেতা এবং বর্তমান জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব এবং ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক। যাই হোক, এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার যারা নেতা বা এর যারা নেতৃত্বে ছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে, তারা আবার অধিকাংশ ছিলেন ছাত্র শক্তিতে, এই আক্তার হোসেনের নেতৃত্বে ছিলেন। আবার এই আন্দোলনের শিবিরে একটি ভয়ঙ্কর ভূমিকা ছিল, তুমুল ভূমিকা ছিল শিবিরের বর্তমান অনেক নেতাকর্মীর সঙ্গে সঙ্গে সাবেক নেতাদেরও একটি অংশ প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে। অতএব শিবিরের নেতারা বলছেন যে তারা তাদের ন্যায্য হিস্সাটি চান। এখন ন্যায্য হিস্সাটি তাদেরকে পদবিতে দিতে হবে, কিন্তু আক্তার হোসেনের যারা অনুসারী তারা বলছেন যে না, এই মুহূর্তে এত বড় পদ শিবিরের রাজনীতি যারা করেছেন তাদেরকে দেয়া হলে কথা উঠবে, প্রশ্ন উঠবে, অতএব তাদেরকে দেয়া যাবে না। এই যখন অবস্থা, তখন আবার আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সারা দেশের বিভিন্ন পর্যায়ের শাখা কমিটিগুলো হচ্ছে, সেখানে আবার শিবিরের পর্যায়ের ভাগ রয়েছে, মানে হিস্সাটা তারা সব জায়গা থেকে বুঝে নিতে চাচ্ছে। এই জায়গা থেকে এসে কি করবে? আবার আরেকটি অংশ রয়েছে যারা আমাদের প্রধান উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, যিনি মাস্টার মাইন্ড মাহফুজ আলম, উপদেষ্টা মাহফুজ আলমের অনুসারী, তারা চাইছেন মাহফুজ আলমের যিনি ছোট ভাই, বড় ভাই মাহবুব আলম মাহির, তিনি যেন এই 4 পদ অর্থাৎ আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক, মুখপাত্র, এই 4টির যে কোনো একটি পদে আসে।
কারণটি হচ্ছে তারা চাইছেন মাহফুজ আলমের খবরদারিটা যেন বজায় থাকে। মাহফুজ আলমও চাইছেন যে শুধু এই 4 পদে যে কোনো একটি নয়, হয়তো কেউ কেউ বলছে সদস্য সচিব পদেও তিনি যেভাবে হোক তার নিজের অনুসারীকে আনতে, যাতে আগামী দিনে যে রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে বা সম্ভাবনা রয়েছে, আমরা এখনো বলবো যেভাবেই আসুক না কেন, যে মাত্রায় আসুক না কেন, তাতে তার কর্তৃত্বটা বজায় থাকে। এই জায়গা থেকে এখন অনেকে প্রশ্ন করছেন, যদি তার যে বড় ভাই মাহবুব আলম মাহির, যিনি ছাত্র দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তিনি যদি কোথাও স্থান না পান, অর্থাৎ এর মধ্যে মুখ্য সংগঠক হিসেবেও অনেকটা নিশ্চিত হয়ে গেছে সার্জিস আলমের নাম। আমি গতকাল বলেছিলাম যে সদস্য সচিব হয়তো তিনি থাকতে পারবেন না, অর্থাৎ আউট হওয়ার পথে। তাকে মোটামুটি মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হতে যাচ্ছে, আর মুখপাত্র হিসেবে আনা হতে যাচ্ছে হাসনাত আব্দুল্লাহকে। এই অবস্থায় মাহবুব আলম মাহিরকে কোথায় রাখা হবে সেটি নিয়ে একটা টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। মাহফুজ আলমের যে মাস্টার মাইন্ড, তার যে ব্লুপ্রিন্ট, তার যে কর্তৃত্ব, সেটি কি তাহলে চ্যালেঞ্জের মুখে পড়বে? তিনি কি হেরে যাবেন? এই প্রশ্নও উঠছে। আবার পাল্টাপাল্টি, যেহেতু পাল্টাপাল্টি মানে তারা নিজেরাই, আলী হাসান জুনায়েদের অনুসারীরা বা তার নেতৃত্বে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে 22 ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে, এটি দমাতে বা এই বিরোধ নিষ্পত্তির জন্য বিকল্প কি হতে পারে? এমনিতেই তো আমরা জানি যে 3 জন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হিসেবে বর্তমান সরকার রয়েছেন, পাল্টা একটি গ্রুপ দাঁড়িয়ে গেছে। তারা বলছেন যে কেন এই 3 জনই যাবে, অন্য কেউ যেতে পারেনি কেন, বা শিবির যারা করতো তারা কেন উপদেষ্টা পদে আসেনি। আবার নারীদেরকে বঞ্চিত করা হয়েছে, কোনো নারী প্রতিনিধিত্ব নেই। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় ভার্সেস বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা অবস্থান রয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা আন্দোলনে নেতৃত্বে ছিলেন, জীবনের ঝুঁকি নিয়ে যারা কাজ করেছেন, অধিক মাত্রায় প্রাণহানি ঘটেছে তাদের মধ্য থেকে, তারা কেন লাইমলাইটে নেই? এসব নানান হিসাব নিকাশ থেকে দ্বন্দ্ব যে প্রকাট আকার ধারণ করবে, এটি নিশ্চয়ই আমার ভিডিও যারা নিয়মিত দেখেন আমি অনেক আগে থেকেই বলে আসছি, এবং তার একটা চূড়ান্ত রূপ আমরা দেখতে পাচ্ছি। বিরোধ নিষ্পত্তির জন্য হয়তো যারা বিরোধিতা করছেন বা যারা বিদ্রোহ ঘোষণা করছেন কিংবা হিংসা চাইছেন, তাদের মধ্যে থেকে হয়তো উপদেষ্টা পরিষদে কাউকে নেওয়া হতে পারে, এটি অনেকে মনে করছেন। আর যদি না নেওয়া হয়ে থাকে, তাহলে আগামী দিনে যে রাজনীতি, সরকার পরিচালনা ব্যবস্থা, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে সামাল দেবেন? এমনিতে আমরা জানি জামাত এবং বর্তমান যে ছাত্র সমন্বয়ক, তাদের একটি ভয়ঙ্কর ভূমিকা রয়েছে বর্তমান সরকারের উপরে, তারাই সরকার পরিচালনা করছে বলে আমরা জানি। তাহলে এখন পাল্টাপাল্টি দুটো কমিটি মানে দল এলে, সেই 2 দলকে কিভাবে ডক্টর ইউনূস সামাল দিবেন? বা তাদের যে বিভিন্ন ধরনের দাবি দেওয়া, তাদের মধ্যে ঐক্যের ফাটল তো ধরে গেছেই, অর্থাৎ পরবর্তীতে একটি মুখোমুখি অবস্থান নেবে। সেই জায়গাগুলো সরকার কিভাবে নিয়ন্ত্রণ করবে, সেটি এখন আলোচনার বিষয়। কারাগারে আটক আছেন, তার সঙ্গে কোনো সাক্ষাৎকারের ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকার করে দেয়নি। জাতিসংঘ বলছে 1400-র মতো মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে, এবং তারা বলছে স্বাস্থ্য মন্ত্রণালয় যে তালিকা তৈরি করেছে, আমরা জানি সরকার এ পর্যন্ত 800-র কিছু বেশি নিহত হওয়ার তালিকা তৈরি করেছে। জাতিসংঘ বলছে তাদের হিসাব বা তাদের তথ্যানুসন্ধান বলছে নিহতের সংখ্যা 1400 পর্যন্ত হতে পারে। জাতিসংঘ উল্লেখ করছে এই প্রতিবেদনে যে এই নিহতের ঘটনার 66% ঘটেছে মিলিটারি রাইফেল, মিলিটারি বুলেট ব্যবহার করার মাধ্যমে, অর্থাৎ সেই যে 7.62 বোরের বুলেট নিয়ে প্রথম থেকে কথা চলছে, 5ই আগস্টের পর থেকেই আলাপ শুরু হয়েছে। জাতিসংঘ তাদের এই প্রতিবেদনেও সেই 7.62 বোর দিয়েই 66% মানুষের মৃত্যু হয়েছে বলছে। কোন এলাকায় কোন বাহিনী নিয়োজিত ছিল, কোন এলাকায় কোন বাহিনীর কোন ব্যাটালিয়ন নিযুক্ত ছিল, এবং
কারা কারা মারণাস্ত্র মানে 7.62 বোরের বুলেট ব্যবহারের নির্দেশ পেয়েছিল, কে নির্দেশ দিয়েছিল এবং কোথায় কোথায় 7.62 বোরের এই বুলেট নিরস্ত্র বেসামরিক ব্যক্তিদের ওপর নিরাপত্তা বাহিনীগুলো ব্যবহার করলো, এই তথ্যগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে লিখিতভাবে জাতিসংঘ চেয়েছিল গত 12ই সেপ্টেম্বর। এই প্রতিবেদনে জাতিসংঘ বলছে যে ডিসেম্বর মাসে এসে অন্তর্বর্তীকালীন সরকার কিছু কিছু তথ্য দেয়, বিজিবির কিছু তথ্য দেয়, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা এনএসআই এর কিছু তথ্য দেয়, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে আনা কিছু তথ্য দেয় এবং ডিজিএফআই, আনসার ভিডিপি, কোস্টগার্ডের তরফ থেকে সংক্ষিপ্ত কিছু উত্তর দেয় এবং জানুয়ারি মাসের শেষে 30শে জানুয়ারি এসে পুলিশের কাছ থেকেও একটা রিপোর্ট তারা দেয় বটে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কোনো লিখিত তথ্যে বাংলাদেশ সেনাবাহিনী কোথায় কোথায় মোতায়েন ছিল, কারা সামরিক বুলেট ব্যবহার করলো, কারা সামরিক বুলেট ব্যবহারের নির্দেশ পেয়েছিল, এরকম কোনো তথ্য তারা আসলে জাতিসংঘকে দেয়নি। তার মানে 66% মৃত্যু ঘটল যে বেসামরিক জনগণের ওপর সামরিক বুলেট ব্যবহার করায় কোন বৈঠকে, কোথায়, কে এই নির্দেশ দিল বা কোন কোন বাহিনী এই বুলেটগুলো ব্যবহার করলো এবং কোন কোন এলাকায় ব্যবহার করলো, এই তথ্যগুলো জানবার কোনো উপায় নেই।